সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 2024 সালের 18 সেপ্টেম্বর এদিন ছিল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর একনেকের প্রথম সভা। এই সভায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, এখন থেকে মেগা প্রকল্প না নিয়ে জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়া হবে। প্রকল্পের সব তথ্য সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কিন্তু আপনারা তো জানেন, এই সরকার মুখে বলে এক কথা আর করে ঠিক তার উল্টো। তাই এই সরকারও ইতিমধ্যেই অনেকগুলো মেগা প্রকল্প হাতে নিয়েছে। এই মেগা প্রকল্পগুলোতে ছিল না কোনো পরিকল্পনা, ছিল না কোনো স্বচ্ছতা। তাই এই প্রকল্পগুলো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। আর এই প্রকল্পে নতুন একটি সংযোজন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ, যার জন্য সরকারের ব্যয় হবে বেশি না, মাত্র 35,465 কোটি টাকা। কিন্তু এখন প্রশ্ন চলে আসে, তফসিল ঘোষণা হয়ে গেছে, নির্বাচন আর মাত্র কয়েকদিন পর, তাহলে এই সময় ইউনূস সরকার কেন এত বড় একটি প্রকল্প হাতে নিল? উত্তর খুব সহজ, আর সেটি হচ্ছে দুর্নীতি। আমি জানি ইউনূস ভক্তরা বলবে আমি প্রপাগান্ডা চালাচ্ছি, তাই চলুন তাদেরকে হাতে কলমে দেখিয়ে দেই কোথায় দুর্নীতি হচ্ছে। 1968 সালে চট্টগ্রামের নর্থ পতেঙ্গা এলাকায় দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই শোধনাগারে দৈনিক পরিশোধন হয় 33,000 ব্যারেল জ্বালানি তেল। গত সরকার মানে আওয়ামী লীগ সরকার 2012 সালে এটি সম্প্রসারণ ও আধুনিকায়নের উদ্যোগ নেয়, যার নাম রাখা হয় ইস্টার্ন রিফাইনারি 2। এই রিফাইনারি থেকে দৈনিক 60,000 ব্যারেল জ্বালানি তেল পরিশোধনের টার্গেট নেওয়া হয়। ওই সময় এর ব্যয় ধরা হয় 7,000 কোটি টাকা। পরবর্তীতে ব্যয় বাড়িয়ে 13,000 কোটি টাকা করে এটি অনুমোদন দেওয়া হয়। কথা ছিল বৈদেশিক ঋণ নিয়ে এটি বাস্তবায়ন করা হবে, কিন্তু বৈদেশিক ঋণ না পাওয়ায় এটি বন্ধ হয়ে যায়। 2022 সালে বিপিসি নিজস্ব অর্থায়নে কাজটি এগিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। তখন প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয় 23,000 কোটি টাকা। তারপরও কাজ শুরু করা যায়নি। 2024 সালের শুরুর দিকে স্থানীয় বেসরকারি একটি কোম্পানি 25,000 কোটি টাকা ব্যয়ে ERL-2 নির্মাণের আগ্রহ প্রকাশ করে। জ্বালানি বিভাগ সে প্রস্তাব অনুমোদন করে, কিন্তু জুলাই আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে প্রকল্পটি স্থগিত হয়ে যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া সেই একই প্রস্তাব মাত্র 1 বছরে 407% ব্যয় বাড়িয়ে 35,465 কোটি টাকায় অনুমোদন দিয়েছে ইউনূস সরকার। আরও মজার বিষয় শুনুন, বাংলাদেশের মতোই জাম্বিয়া দৈনিক 60,000 ব্যারেল তেল পরিশোধন করতে পারে এমন একটি তেল পরিশোধনাগার তৈরি করে। প্রকল্পের কাজ পায় চীনা কোম্পানি ফুজিয়ান শিয়াংশিন কর্পোরেশন। জাম্বিয়া ল্যান্ডলক দেশ, তাই পাশের দেশ তানজানিয়া সমুদ্রবন্দর ব্যবহার করে আমদানি করা তেল নিজ দেশে নিয়ে গিয়ে তাদের রিফাইন করতে হয়। এত ঝাঁকি ঝামেলার পরেও তাদের খরচ হয় কত? মাত্র 13,400 কোটি টাকা। ও ভালো কথা, আরও শুনুন, এই টাকাতেই পরিশোধনাগারের সঙ্গে এলপিজি বোতলজাত ইউনিট, বিটুমিন উৎপাদন, লুব্রিক্যান্ট ব্লেন্ডিং সুবিধাসহ 130 মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে তারা। আরও শুনতে চান? শুনুন, আফ্রিকার আরেক দেশ অ্যাঙ্গোলা গত সেপ্টেম্বরে বাণিজ্যিকভাবে কামিন্দা জ্বালানি তেল পরিশোধনাগারের উৎপাদন শুরু করেছে। সেটি 60,000 ব্যারেল সক্ষমতায় উন্নতিতে কাজ চলছে। যুক্তরাজ্যের জেমকন ও জাম্বিয়া সরকার মিলে এই প্রকল্পটি নিয়ে কাজ করছে। আর এই প্রকল্পে ব্যয় হচ্ছে কত? মাত্র 12,200 কোটি টাকা। অথচ সেই একই প্রকল্প ইউনূস সরকার করছে 35,400 কোটি টাকায়। তো বাংলাদেশের এই প্রকল্পে এত টাকা কেন খরচ হচ্ছে? এই প্রশ্ন যখন করা হয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলামকে, তখন তিনি উত্তর দেন, মূলত ডলার এক্সচেঞ্জ রেট বেশি হওয়ার কারণে খরচটা বাড়ছে। তার এই যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য না, কারণ বর্তমান ডলার রেট ধরলেও জাম্বিয়া ও অ্যাঙ্গোলার চেয়ে আমরা 139% বেশি খরচ করছি। এখানেই শেষ না, আরও শুনুন, প্রকল্পের কাজ শুরু না হলেও প্রকল্পের পরামর্শ, প্রস্তাবনা তৈরি সহ এরই মধ্যে 1,100 কোটি টাকা ব্যয় করেছে জ্বালানি বিভাগ। মজার বিষয় হচ্ছে, এই প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ পরিকল্পনা মন্ত্রণালয়। পরিকল্পনা মন্ত্রণালয় যখন জানতে চায় প্রকল্পটিতে বিভিন্ন স্থাপনা নির্মাণের থোক বরাদ্দ হিসাবে 11,133 কোটি টাকা কেন রাখা হয়েছে, তখন কোনো উত্তর পাওয়া যায় না। কেউ কোনো উত্তর দিতেও পারে না। এছাড়া ইপিসি ঠিকাদার বৈদেশিক খরচ 47 কোটি টাকা রাখা হয়েছে। এসব ব্যয়ের যৌক্তিকতা ও লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছে
সম্পদ পরিকল্পনা মন্ত্রণালয়। জ্বালানি বিশেষজ্ঞ মোয়াতামিম এই প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, রিফাইনারি 40% ডিজেল পরিশোধন করবে, বাকি 60% হয়তো পেট্রোল, অকটেন কিংবা জেট ফুয়েল। আমরা পেট্রোল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তাহলে পেট্রোলের বাজার কি হবে? অন্যান্য প্রোডাক্ট মার্কেট আছে কিনা? সহজ উত্তর, না, নেই। তারপরও করতে হবে। কেন করতে হবে? কারণ ওই যে, না করলে টাকা মারবে কোত্থেকে। ক্ষমতা নিয়েই মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার সমালোচনা করে বলেছিলেন, মেগা প্রকল্পগুলো হয়ে উঠেছিল মেগা ডাকাতির প্রকল্প। বিগত 16 বছরে উন্নয়নের নামে মেগা প্রকল্প নিয়ে কী পরিমাণ লুটপাট হয়েছে। মেগা প্রকল্পগুলো যেন হয়ে উঠেছিল মেগা ডাকাতির প্রকল্প। ভাগ্যের কি নির্মম পরিহাস যে মোহাম্মদ ইউনূস মেগা প্রকল্প নিয়ে শেখ হাসিনার সমালোচনা করেছিলেন, সেই ইউনূসই এখন মেগা প্রকল্পের নামে মেগা মহাদুর্নীতি করছে। এটি হচ্ছে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।